নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনাদের হওয়া কাজ কিছুতেই হচ্ছে না, বিভিন্ন কাজ একদম মুখের কাছে এসে আটকে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কাজ অথচ মুখের কাছে এসে আটকে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে রাত্রিবেলা স্বপ্ন দেখছেন, ভুলভাল স্বপ্ন দেখছেন। আবার দেখা যাচ্ছে চোখের রোগ হচ্ছে। বিশেষ করে এই যে কাজ হয়েও মুখের কাছে এসে আটকে যাওয়া বা এই রাত্রিরে ভুলভাল স্বপ্ন দেখা, চোখের রোগ, এই ধরনের কারণগুলো থাকে যাদের কালসর্প দোষের একটা সম্ভাবনা থাকে। বিশেষ করে যাদের কালসর্প দোষ থাকে ছকে, তাদের এই ধরনের ঘটনাগুলো একটু বেশি দেখা যায়। আজকে আমরা দেখব যে কালসর্প দোষ কী এবং কালসর্প দোষের রেমিডি কী, কি করলে আমরা এই বাধাগুলো আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবো এবং কালসর্প দোষের কিছুটা হলেও প্রতিকার করতে পারবো, যাতে কিনা আগামী দিনটা আমাদের অনেকটাই তুলনামূলকভাবে ভালো কাটবে। সেখানে আর্থিক সঙ্গতিও হবে এবং আর্থিক উন্নতিও হবে এবং বাধাগুলোও কাটবে এবং আমাদের যে খারাপ স্বপ্ন দেখা বা স্বপ্ন দোষ বা নিদ্রা দোষ যেগুলো থাকে সেগুলোও কেটে যাবে। কোন কোন রেমিডিগুলো আমরা অবলম্বন করলে সেইগুলো আমাদের হবে। মূল পর্বে যাবার আগে আমার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা ছক সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো ছক সংক্রান্ত বিষয়, জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা বাস্তু সংক্রান্ত বিষয় আলোচনা করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা টিম, আমরা ডিস্টেন্স হিলিং করে থাকি। যাদের কোনো সমস্যা হয়েছে বা শারীরিক সমস্যা আছে বা কিছু বা অনেক অন্যান্য প্রবলেমে, রিলেশন হিলিং, অনেক রকমের হিলিং হয়, তো আমরা এটা ডিস্টেন্স হিলিং আর কি দূরবর্তী হিলিং, দূর থেকে এই হিলিং প্রসেসটা আমরা করে থাকি এবং তাতে বহু লোক উপকারও পেয়েছে, আমরা দেখেছি ভালোই রেজাল্ট হয় এই হিলিং প্রসেসে। তো কেউ যদি হিলিং নিতে চান তো অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। এইবার আসি আমাদের মূল পর্ব, কালসর্প দোষ এবং তার প্রতিকার বা রেমিডিস কি হতে পারে সেই বিষয়ে। কালসর্প দোষ এমন একটা জিনিস যেটা কিনা আমাদের জীবনে অনেক রকমের বাধার সৃষ্টি করে, বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করে, যার জন্য অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে পড়েন। আবার এটাও সত্যি কথা যে কালসর্প দোষ কিন্তু এক ধরনের ট্যালেন্টের যোগ, অর্থাৎ কিনা আপনার কোনো অদ্ভুত একটা ক্ষমতা আছে বা আপনার মধ্যে অদ্ভুত ট্যালেন্ট আছে যেটা আপনি জানেন না। কালসর্প দোষ কিন্তু সবসময় যে নেগেটিভ অর্থে বা খারাপ অর্থে ব্যবহার হয় তা কিন্তু নয়। কালসর্প দোষ থেকে কিন্তু অনেক কালসর্প দোষ আছে এরকম লোকেরা খুব ট্যালেন্টেড হয়, খুব তাদের অনেক গুণ থাকে। কালসর্প দোষ মানে যেটা আমরা জেনে থাকি সেটা হচ্ছে রাহু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাহু এবং কেতু এর মাঝখানে সমস্ত গ্রহগুলো চলে আসে, তখন হচ্ছে কালসর্প দোষ। রাহু এবং কেতু তার মাঝখানে যখন সমস্তগুলো গ্রহ চলে আসে তখন হচ্ছে সেটাকে বলা হয় কালসর্প দোষ। ঠিক আছে, অনেকের ছকেই এরকম আছে। এই কালসর্প দোষ, এই রাহু কেতু, এই যে ব্যাপারটা, এই রাহু কেতু সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র এবং পৌরাণিক মতে কিছু কিছু কথা বলার আছে। যেমন বলি, জ্যোতিষশাস্ত্রে কি হয়, আমাদের সূর্যের যে গতিপথ এবং চন্দ্রের যে গতিপথ, এই দুটো যেই জায়গায় ছেদ করেছে তার একটা বিন্দুকে বলা হয় রাহু এবং আরেকটা বিন্দুকে বলা হয় কেতু। রাহু কেতু কিন্তু ছায়া গ্রহ, অর্থাৎ কিনা রাহু কেতুর কিন্তু অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্স নেই বা অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই গ্রহ হিসেবে। বা পৃথিবীর যেমন অস্তিত্ব আছে তেমন রাহু কেতুর কিন্তু কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তো এই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে 365 দিনে, চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে 24 ঘন্টা। এই সময় এই পথটা, এই দুজনের পথটা যেখানটা ছেদ করছে বা ইন্টারসেকশন যেখানে, সেইটার একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে কেতু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ছকের উল্লেখ করেছি, এই ছকটিতে কালসর্প দোষ পরিষ্কার দেখা যাচ্ছে। এই ছকের লগ্নে রাহু বসে আছে এবং সপ্তমে কেতু, এবং দেখুন এই লগ্ন থেকে সপ্তমের মাঝখানে সমস্ত গ্রহগুলো বসে আছে। এই যে কালসর্প দোষটা আপনারা দেখতে পাবেন, কালসর্প দোষের আবার অনেক রকমের ভাগ হয়, তার মধ্যে এইটা যে ভাগে পড়ে সেটি হলো অনন্ত কালসর্প দোষ বা অনন্ত নাগ কালসর্প দোষ অনেকেও বলে থাকেন।
এবার একটু রাহুকেতু সম্বন্ধে বলে রাখা ভালো। সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী দেবী আবির্ভূতা হন এবং তার হাতে ছিল অমৃত, এবং সেই সময় এই সমুদ্র মন্থনে অসুররা এবং দেবতারা দুজনেই কিন্তু এই সমানভাবে সমুদ্র মন্থন করেছিল। বাসুকী নাগকে ব্যবহার করে সমানভাবে সমুদ্র মন্থন করেছিল, এবং তারপর দেখা যায় যখন অমৃত ওঠে আলটিমেটলি, তখন দেবতারা শ্রী বিষ্ণুর কাছে গিয়ে অনুরোধ করে যে অসুররা তো অমৃত নিয়ে নেবে, তাহলে তো দেবতারা পাবে না, তাহলে তো দেবতারা অমর হবে না। তখন ওই শ্রী বিষ্ণু মোহিনী রূপে এসে কোনো মতে ওই অমৃত নিয়ে তারপর দেবতাদেরকে দিয়েছিলেন। কিন্তু সেই সময় দেবতাদের ভেতরেই মানে ছদ্মবেশে আর কি দেবতা সেজে সরভানু বলে একজন অসুর ওই দেবতাদের মধ্যে থেকে অমৃত পান করে নেন, এবং সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু ওনাকে ওনার সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দেয়। তারপর থেকেই ওই প্রথমের গলার পোর্শনটা হয়ে যায় রাহু, আর বডির পোর্শনটা হয়ে যায় কেতু। এটা পৌরাণিক গল্পে আমরা শুনেছি। জ্যোতিষশাস্ত্রে যেটা আছে সেটা তো বললামই আপনাদেরকে, সূর্য আর চন্দ্রের। এটা হচ্ছে রাহু কেতুর পেছনের গল্প। এবার আসি কালসর্পদোষের ব্যাপারে। আপনারা দেখতে পাবেন যে ধরুন যদি আমরা তো এরকম দেখি, বহু সিনেমাতেও দেখতে পাই যে গুপ্তধনকে ঘিরে একটি সাপ বসে আছে, বা নাগরাজ বসে আছেন গুপ্তধনকে ঘিরে। তো এবার সেই নাগরাজের বেষ্টনীর ভেতর পড়ে গেছে গুপ্তধন। ঠিক সেই রকম কালসর্পদোষ তাই, এই রাহু আর কেতুর বেষ্টনীর একটা পাশে পড়ে গেছে হচ্ছে সমস্ত রাশি লগ্ন, এই গ্রহ, সমস্ত গ্রহ। যার ফলে কি হচ্ছে, হয়তো কোথাও গিয়ে একটা অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যার জন্য কিনা তাদের একটা কালসর্প দোষ তৈরি হচ্ছে, এবং তার ফলে তার যে ভালো ভালো এফেক্টটা পাওয়ার কথা সেই গ্রহের, সেই ভালো এফেক্টগুলো তারা পাচ্ছে না। তাহলে সেই বেষ্টনী থেকে ছাড়ালেই সঙ্গে সঙ্গেই তার ভালো এফেক্টটা পাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু এটাও কথা যে ছক কখনো কেউ বদলে দিতে পারে না, ছক যেমন ছিল তাই থাকে। তবে কি কালসর্পদোষের প্রতিকার করলে তার কিছুটা ভালো ফল অবশ্যই পাওয়া যায়। প্রতিকার করলে কালসর্পদোষে তার কিছুটা ফল অবশ্যই পাওয়া যায়। এই যে ছকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছকটি হলো অনন্ত নাগ কালসর্প। মানে কালসর্পের অনেক রকমের ভাগ হয়, তার মধ্যে একটি ভাগ হচ্ছে অনন্তনাগ কালসর্প। তার একটি উদাহরণ আপনাদের সামনে রাখলাম। এই অনন্তনাগ কালসর্প যখন লগ্নে রাহু থাকে এবং সপ্তমে কেতু থাকে, তার মধ্যে যদি সমস্ত গ্রহগুলো অবস্থান করে, রাহু কেতুর যে কোনো একটি পাশে যদি সমস্ত গ্রহ অবস্থান করে, তখন আমরা বলে থাকি অনন্তনাগ কালসর্পদোষ। রাহু কেতুর মানে প্রথম ভাগেও থাকতে পারে, দ্বিতীয় ভাগটাতেও থাকতে পারে, যে কোনো ভাগেই থাকতে পারে। এবার আমরা এই অনন্তনাগ কালসর্প দোষ যদি কারুর ছকে হয়, তাহলে অনেক রকমের সমস্যা আসতে পারে। যেমন ধরুন কাজ হয়ে হচ্ছে না, সমস্ত কাজে বাধা, পড়াশোনায় বাধা, হ্যাঁ, পড়াশোনায় ভালো পরীক্ষা দিচ্ছে অথচ ভালো রেজাল্ট হচ্ছে না, হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ কাজ একদম মুখের কাছ থেকে এসে ছিটকে যাচ্ছে, রাত্রির বেলা স্বপ্ন দেখছে, ভুলভাল স্বপ্ন দেখছে। ঠিক আছে, এটাও ঠিক যে অনেকে বলে থাকে পেট গরম হলে অনেক সময় রাত্রিরে ভুল স্বপ্ন দেখে, এটাও ফ্যাক্ট, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু কালসর্পদোষ থাকলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে, দেখেছি বউকে। তারপরে ধরুন চোখের সমস্যা আসছে, বারবার চোখে পাওয়ার চলে আসছে, চোখ নিয়ে খুব ভুগতে হচ্ছে কাউকে, তো এই ধরনের সমস্যাগুলো কালসর্পদোষ থাকলে হয়। এবার আমাদের জানতে হবে যে এই অনন্তনাগ কালসর্পদোষ যদি থাকে, তাহলে আমরা কি কি প্রতিকার নিতে পারি, বা কি কি রেমেডিজ আমরা যদি গ্রহণ করতে পারি, যেগুলো করলে আমরা আগামী দিনটা আমাদের অনেক বেটার যাবে বা অনেক ভালো যাবে। যাদের কালসর্প দোষ আছে তারা গোমেদ ধারণ করতে পারেন রাহুর জন্যে। তবে একটা কথা বলে রাখি, এমনও তো লোক আছেন যারা হিন্দু ধর্মের নন, অন্য ধর্মের লোক, তো এই গোমেদটা যে কোনো ধর্মের লোকই ধারণ করতে পারেন, নট নেসেসারি যে আপনাকে হিন্দু ধর্মের হতে হবে। কিন্তু আমি এই কারণে বলছি, কারণ আমার ভিডিওর তো অনেক সাবস্ক্রাইবার আছেন যারা হিন্দু ধর্মের নন, অন্য ধর্মের লোক। কাজেই যে রেমিডিসগুলো বা প্রতিকারগুলো বলছি, তার কিছু কিছু অংশ যেটা হিন্দু ধর্মের লোকজনই শুধু অবলম্বন করতে পারবেন, এবং যারা অন্য ধর্মের লোক আছে তারাও পারবেন। তাদের জন্যে এইটা বলা, গোমেদ ধারণ করতে পারেন মধ্যমাতে বুধবার দিন
শনিবার, বুধবার অথবা শনিবার, মধ্যমা হচ্ছে এই আঙুলটিকে বলা হচ্ছে মধ্যমা। বুধবার অথবা শনিবার এই মধ্যমাতে গোমেদ ধারণ করতে পারেন। এবং যারা হিন্দু ধর্মের আছেন তারা এই রাহুর যে মন্ত্র ওম ভ্রাম হ্রিম ভ্রম সহ রহবে নম, এই মন্ত্রটি 108 বার জপ করে তারপর গোমেদটি ধারণ করতে পারেন এবং প্রয়োজনে বারবারই জপ করতে পারেন যদি আপনাদের কালসর্পদোষ থাকে। তবে হ্যাঁ, একটি গোমেদ ধারণ করবেন কি করবেন না সেটা কিন্তু তখনই আপনি জানতে পারবেন যখন আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করবেন বা কোনো জ্যোতিষীকে কনসাল্ট করবেন যে আদৌ আপনার গোমেদ পড়ার দরকার কি দরকার নেই। এমন অনেক পজিশন থাকে যেখানে গোমেদ না পড়াই ভালো, আবার অনেক পজিশন থাকে ছকে যেখানে গোমেদ পড়া ভালো। সুতরাং গোমেদটা আদৌ আপনার প্রয়োজন আছে কি নেই সেটা জেনে পড়াই ভালো। কালসর্পদোষ আছে মানে গোমেদ পড়ে নিলাম তা কিন্তু নয়, এটা আলোচনা সাপেক্ষ, এটা ছক বিচার করে তারপরেই করবেন। ঠিক আছে, এরপরে আসি কেতুতে। কালসর্পদোষের প্রতিকারের জন্য অনেক সময় অনেকেই দেখবেন ক্যাটসাই করে থাকে বা কেতুর প্রতিকার নিয়ে থাকে। কেতু বা বৈদুর্যমণি, এই বৈদুর্যমণি সাধারণত এই কেড়ে আঙুলে পড়ে এবং বৃহস্পতিবার করে এটা ধারণ করতে পারেন। কেতুর মন্ত্র আছে, আপনারা চাইলেই পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে দেখে নিতে পারবেন। তো কিন্তু এই ক্যাটসাইও পড়বেন কিনা, যেমন গোমেদের ক্ষেত্রে বলেছিলাম যে গোমেদ পড়বেন কি পড়বেন না সেটা কিন্তু সম্পূর্ণ ছক দেখেই কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে যে আপনার ক্যাটসাই চলবে কি চলবে না, ক্যাটসাই পড়াটা উচিত হবে কি উচিত হবে না। সুতরাং আমি এইটাই আপনাদেরকে সাজেস্ট করব যে যদি কালসর্পদোষ থাকে এবং যদি আপনারা মনে করেন যে ক্যাটসাই পড়বো এই কারণে, তাহলে সেটা ছক দেখে বিচার করে তারপর পড়বেন। তবে পড়লে তার একটা উপকার হবে, যদি প্রয়োজন থাকে তাহলে নিশ্চয়ই তার একটা উপকারিতা আপনারা পাবেন, তার একটা ভালো বেনিফিট আপনারা নিশ্চয়ই পাবেন। এবং এই যে ক্যাটসাইয়ের কথাটা বললাম, এটাও কিন্তু শুধু যে হিন্দু ধর্মের লোকজন পড়তে পারবেন তা নয়, অন্য যে কোনো ধর্মের লোকজনও কিন্তু এইটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তার জন্য মন্ত্র বলার দরকার নেই, ওই দিনে ক্যাটসাইটাকে নিয়ে পড়লেই এবং ক্যাটসাইটাকে নিয়ে নিজের প্রার্থনাটা জানিয়ে পড়লেই হবে। ঠিক আছে, এটা একটা রেমেডি গেল। কালসর্পদোষ থাকলে আপনারা মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় জপ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা ওয়েবসাইটে চাইলে পেয়ে যাবেন, নেটেও পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল, এটা এমন কিছু কঠিন কিছু না। মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন এবং দেখবেন, এটা আমি দেখেছি যে আমাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় এই অডিও অ্যাভেলেবেল, মানে আপনি শুধু মহামৃত্যুঞ্জয় জপটা শুনতেও পারেন বারবার, তারও একটা ভালো পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পাবেন। যাদের বিশেষ করে কালসর্প দোষ আছে তারা কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় জপটা করে যেতে পারেন রেগুলার। আর যদি রেগুলার নাও পারেন তাহলে আমি অন্তত একটা সাজেশন দেব যে আপনারা অন্তত পক্ষে সোমবার করে অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় জপটা করবেন। এর পরের রেমেডিটা কি বলছি। এরপর কালসর্প দোষ থাকলে আপনারা যেটা অবশ্যই করতে পারেন সেটা হচ্ছে ওম নমঃ শিবায় জপ, যেটা আমরা করে থাকি ওম নমঃ শিবায় জপ, সেটা আপনারা 108 বার করে করতে পারেন। এটা প্রতিদিন করতে পারেন, অথবা যদি সময়ের অভাব থাকে তাহলে অন্তত পক্ষে সোমবার অবশ্যই করবেন। কালসর্প দোষ থাকলে এটা কিন্তু দারুণ কাজ করে। ঠিক আছে, পরের রেমেডিটা দেখে নিই। নাগ পঞ্চমীর ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগ পঞ্চমীর ব্রত পালন, এই নাগ পঞ্চমীটা নর্মালি আপনারা দেখতে পাবেন এটা আসে হচ্ছে শ্রাবণ মাসে। শ্রাবণ মাস অর্থাৎ আমাদের ইংরেজির জুলাই মাসের কাছাকাছি, জুলাই মাসের শেষের দিকে, লাস্ট উইকে বা তার থার্ড উইকের মধ্যে আপনারা দেখতে পাবেন নাগ পঞ্চমী পড়ে। ওই যাদের কালসর্প যোগ আছে তারা এই নাগ পঞ্চমীর দিনটা নিরামিষ খাওয়া, ব্রত পালন করা, ব্রত পালনের যা যা নিয়ম হয় সেগুলো করা, এগুলো করলে কিন্তু ভীষণ ভালো ফল পেতে পারেন এই কালসর্পের ক্ষেত্রে। কালসর্প দোষের জন্য যে বাধাগুলো আপনার জীবনে আসছে সেগুলো কিন্তু অনেকটা কমে যায়, বাধা অনেক কমে যায়, আরও এগিয়ে যান। এবং এটাও দেখা গেছে যারা এই ব্রতটা পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অপরচুনিটি, অর্থাৎ অনেক বেশি সুযোগ তাদের সামনে চলে আসে, নতুন নতুন সুযোগ কিন্তু তাদের সামনে চলে আসে। এই নাগপঞ্চমীর ব্রত পালন কিন্তু ভীষণ ভালো। নেক্সট যেটা বলবো সেটা হলো কালসর্পদোষ থাকলে আপনারা যে কোনো শনিবার, এটা যে কেউ করতে পারে, এটা যে কোনো ধর্মের লোকই এটা করতে পারেন যাদের কালসর্পদোষ আছে। যে কোনো শনিবার অথবা পঞ্চমী তিথিতে
11টি নারকেল জোয়ালের জলে ভাসিয়ে দিতে হবে। এটা একটু এক্সপেন্সিভ, কেন এটাতে একটু খরচা হবে, কারণ 11টা নারকেলের দাম যথেষ্টই। কিন্তু এটা যদি আপনারা করতে পারেন যে কোনো শনিবার বা পঞ্চমী তিথিতে, এবং আমি বলবো যদি এটা করেন তাহলে মোটামুটি এইটা অন্তত 3 মাসে একবার করে প্রায় করে যান। 3 মাস কি 2 মাস অন্তর একবার, বা প্রত্যেক মাসে অন্তত একটা শনিবার করে এটা করে যান। এর একটা দারুণ এফেক্ট আছে, দারুণ ভালো ফল কিন্তু আপনারা পাবেন, বিশেষ করে যাদের কালসর্প দোষ আছে। মানে একবারই করলাম করে ছেড়ে দিলাম, সেটা না করাই ভালো। যদি করেন তাহলে 2-3 মাস অন্তরই করে যান এবং টানা করে যাবেন, বন্ধ করবেন না। 2-3 মাস 4 মাস অন্তর এটা করে যান, এটা একবার করে করে যান। কারণ যেহেতু এটা একটু খরচা সাপেক্ষ, তাই জন্য বলছি যদি প্রত্যেক মাসে একবার করে করা সম্ভব না হয় তাহলে 2-3 মাস 4 মাস অন্তর বা 6 মাস অন্তর একবার করে যান। এটা খুব ভালো এবং খুব ভালো রেজাল্ট এটা কিন্তু দেয়। কালসর্প দোষে অনেক বাধা কেটে যায়, অনেক রকমের দোষ কেটে যায়, এবং এই যে রাত্রিবেলা স্বপ্ন দেখার ব্যাপারটা বলছি বা এই ধরনের যে খারাপ জিনিসগুলো অনেকটাই কিন্তু চলে যায়, রিমুভ হয় এটা করলে। আসুন পরের রেমেডিটা দেখে নিই। কালসর্প দোষের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার হলো এই শিবলিঙ্গের রুদ্রাভিষেক। রুদ্রাভিষেক করতে গেলে আপনাদেরকে একটু ঠাকুর মশাইয়ের সাহায্য নিতে হবে। এটা আপনারা করতে পারেন, সোমবার করে করতে পারেন দুধ গঙ্গা জল দিয়ে। আবার এই শিবলিঙ্গ অনেকেই বলে থাকেন যে পারদ শিবলিঙ্গ হলে হয়তো রেজাল্টটা আরো বেশি ভালো হবে। তো আপনারা এই শিবলিঙ্গের রুদ্রাভিষেক, যেটা কিনা সোমবার করবেন এবং দুধ গঙ্গা জল সহযোগে, এটাও কিন্তু কালসর্প দোষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমেডি। এটাও আপনারা করতে পারেন, এই প্রতিকার হিসেবে নিতে পারেন। এটাও প্রত্যেক মাসে একবার করে অথবা 2 মাস 3 মাস অন্তর একবার করে আপনারা রেগুলার করে যেতে পারেন, বন্ধ করবেন না যাদেরই কালসর্প দোষ আছে। অনেক কালসর্প দোষের জন্য যে বাধাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু অনেক কেটে যাবে এইটা করলে। ঠিক আছে, আসুন পরেরটা দেখে নিই। কালসর্প দোষে আরেকটা যেটা রেমেডি আমি বলতে পারি আপনাদেরকে, অনেকেই কি করে কালসর্প দোষ থাকলে তারা মুম্বাইতে বা বম্বেতে নাসিক বলে শহরে, ওখানে যে মন্দির আছে ত্রম্বকেশ্বরের মন্দির, সেখানে গিয়েও কিন্তু কালসর্প দোষ কাটানো হয় এবং যথেষ্ট যত্ন সহকারেই বিভিন্ন জায়গাতে ওইখানে ত্রম্বকেশ্বরে ওখানে কালসর্প দোষ কাটানো হয়। ওখানেও গিয়ে আপনারা করতে পারেন কালসর্প দোষের প্রতিকার, কিন্তু সেটা আপনাদেরকে উপযুক্ত তথ্য সংগ্রহ করে যেতে হবে। গিয়ে ওখানে আপনারা কালসর্প দোষের প্রতিকার করতে পারেন। তাহলে আজকে আমরা এই কালসর্পদোষ আলোচনা করতে গিয়ে কালসর্পদোষ কি এবং আজকে যে কালসর্পদোষের প্রতিকারগুলো মেনলি বললাম সেগুলো কালসর্পদোষ এবং বিশেষ করে এই অনন্ত নাগ কালসর্পদোষ বা অনন্ত কালসর্পদোষের প্রতিকারগুলোই কিন্তু আজকে আলোচনা করলাম। আশা করি এই প্রতিকারগুলো আপনাদের খুবই উপকারে লাগবে এবং যাদের কালসর্পদোষ আছে এবং যে সমস্যা নিয়ে আপনারা চলেছেন কালসর্পদোষে, অনেকটা বাধা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তাহলে আজকে আমরা দেখলাম যে কালসর্পদোষের জন্য আমাদের কি কি সমস্যা থাকে, অথবা এই কালসর্পদোষের থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত করতে পারি, তার প্রতিকারের সমস্ত উপায়গুলো দেখলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ছক সংক্রান্ত বিষয় বা জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা বাস্তু সংক্রান্ত বিষয় অথবা হিলিং, ডিস্টেন্স হিলিং, এই নিয়ে যদি কোনো আলোচনা করতে চান বা কোনো পরামর্শ করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।